নাও স্টার্ট। আচ্ছা, তোমাদের কালকে রাতে 4খানা শীট পাঠালাম, দেখেছো? আজকের প্রবলেম সলভ ওই শীটের মধ্য থেকে টপিক ওয়াইজ আমি বেছে নিয়েছি আমার পছন্দের কিছু কোশ্চেন। এই কোশ্চেন গুলো সলভ করার পর বাড়িতে যাবে, ওই শীট গুলো চেষ্টা করবে, দেখবে ম্যাক্সিমামটাই হওয়ার কথা। আর পরীক্ষা যে নেব এমসিকিউ ওই শীট থেকেই থাকবে। আর ডেসক্রিপটিভ আমরা যে লাস্ট টোটাল 5টা ক্লাস করেছি আইনিকে, এই 5টা ক্লাসে যা যা ডেসক্রিপটিভ দিয়েছিলাম ওর মধ্যে তোমাদের কাজ হবে ওগুলো ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করা, ব্যাস। আর যদি কোশ্চেন ব্যাংক থাকে, কোশ্চেন ব্যাংকে দেখে নিও কি ধরনের প্রশ্ন আসে, দেখবে সবই পারবে, সব আমার পড়ানো। পরীক্ষা আমি তো চাইছিলাম আইনি কেমিক্যাল একসাথে হবে, তোমরা কি চাও? অনলি আইনি? ঠিক আছে, অনলি আইনি। আর আইনি অনেকটা বড় জায়গা, এখান থেকে অনেক প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, প্রথম কিছু কিছু প্রশ্ন দেখলে একদম সোজা লাগবে, ওগুলো তোমরা নিজেরা করে নিও। করে নিও মানে আমি ডিসকাসই করবো, তোমরা বলবে। আর যেগুলো একটু কঠিন লাগবে, কিছু কিছু প্রবলেম আছে একটু কঠিন, আমি ইচ্ছা করে কঠিন তুলেছি, হ্যাঁ, ওগুলো আমরা এখানে করবো। অরিমিত্র আছে অনেকদিন পর, কেন ছিলে কোথায়? বাড়িতে ছিল, তা আসতে না কেন? মানে কোনো কোথাও গিয়েছিলে না? কোথায় গিয়েছিলে? ও খুব কনফিউজ হয়, আমি বললাম বাড়িতে ছিল না, হ্যাঁ কোথায় গিয়েছিলে? হ্যাঁ আচ্ছা, তুমি আজকে কতদিন পর আসলে? মোটামুটি 3টে ক্লাস পর, ঠিক আছে। ক্লাস রেকর্ডিং গুলো দেখে নিয়েছো? চলো স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন, মজা পাবে সলভ করে। প্রথম প্রশ্ন, প্রবলেম 1, কোনটা লুইস অ্যাসিড না? আচ্ছা, তার আগে লুইস অ্যাসিড কি জিনিস? যারা লোন পেয়ার নিতে পারে, তাই না? লুইস বেস কারা? যারা লোন পেয়ার দিতে পারে। তো লোন পেয়ার নিতে কারা কারা মানে খুঁজতে থাকি, নেয়ার জন্য কন্ডিশন কি ছিল? সেই ডে 1 ক্লাস লুইস অ্যাসিড হওয়ার কন্ডিশন ছিল, কি কন্ডিশন ছিল? ডি অরবিটাল ফাঁকা থাকতে হয়, অক্টেট যদি ফাঁকা থাকে, অক্টেট যদি ফিল আপ না থাকে, তারা সবাই লুইস অ্যাসিড হয়। আমি একটা একটা করে ডিসকাস করি। বিএফ3 কি লুইস অ্যাসিড হবে? হবে না। কেন হবে না? বোরন বিএফ3 লুইস অ্যাসিডের একটা ফেমাস এক্সাম্পল। বোরনের 3টে ইলেকট্রন, ফ্লুরিন একটা একটা করে 3টে শেয়ার করে, টোটাল 3 3 6। এর তো অক্টেট নেই, এর তো টোটাল 6টা ইলেকট্রন, ও লুইস অ্যাসিড হবেই হবে, এ হবে। ফেরিক ক্লোরাইড, এফির কাছে ডি অরবিটাল আছে, এফির কাছে ডি অরবিটাল আছে, ও লুইস অ্যাসিড হবেই হবে। এটাও হচ্ছে, এটাও হচ্ছে, পড়ে থাকলো এটা আর পড়ে থাকলো এটা। চলো এবার এই দুটোর মধ্যে অ্যানসার করো, কোনটা হবে? C2H4 লুইস অ্যাসিড হবে? আচ্ছা আমায় বলো, সিলিকনের কাছে ডি অরবিটাল আছে? সিলিকন কোন গ্রুপে আছে, কোথায় আছে? নেই সিলিকনের ডি অরবিটাল। আমি সিলিকনের পরিচয় করাই। সিলিকন থাকে গ্রুপ নাম্বার 14 তে, কার্বনের নিচে, কার্বনের নিচে। তো সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? তোমরা সব ভুলে টুলে গেছো, পিরিয়ডিক টেবিল ভুলে টুলে গেছো। না না, আমি ওই কনফিগারেশন চাই না এখন, 1s2 2s2 ওই দিয়ে চাই। কার্বনের যারা 14 এ থাকে, যেমন কার্বনের কনফিগারেশন ছিল 2s2 2p2, সিলিকনের আছে 3s2 3p2। তাহলে যার 3s আছে 3p আছে, তার 3dও আছে। বোঝো বিষয়টা? সিলিকনের 3s আছে 3p আছে, ওর 3d আছে, ফাঁকা আছে, ও লুইস অ্যাসিড হতে পারে। একমাত্র ইথিলিনে তাকাও, ইথিলিনের স্ট্রাকচার তো এরকম, কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যাটম গুলোর দিকে তাকাও, কার্বন, কার্বনের কনফিগারেশনের দিকে তাকাই, 2s2 2p2, 2d অরবিটাল হয় না,
তাই কার্বনে ডি অরবিটাল নেই, প্লাস অক্টেট আছে। পাই ইলেকট্রন গুলো কার্বন চাইলে অন্যকে দিতে পারে, এরা কখনো লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে না, বেস হিসেবে কাজ করবে। তাহলে অপশন গুলো পড়ো, আবার রিপিট করি, চারটা অপশন ভালো করে দেখো, কোনটা লুইস অ্যাসিড হবে না জানতে চাইছিলাম, আগে দেখো কোনটা কোনটা হচ্ছে, তাদেরকে খোঁজো কারা কারা হচ্ছে। আবার BF3 হচ্ছে, হচ্ছে, প্রবলেম না, যত পারবে প্র্যাকটিস করবে, দেখবে মুখস্থই হয়ে যাবে। ধরো এরকম প্রশ্ন আমি আরেকটা যদি দিই, BF3 যদি থাকে তো লুইস অ্যাসিড ধরতে পারবো না। আরেকবার, BF3 লুইস অ্যাসিড হবে, কি কারণে হবে? কারণ অক্টেট নেই, অক্টেট নেই। FeCl3 লুইস অ্যাসিড হবে, কি কারণ? ডি অরবিটাল থাকা, ডি অরবিটাল আছে। সিলিকন টেট্রাফ্লুরাইড, এরও ডি অরবিটাল আছে। একমাত্র ইথিলিন লুইস অ্যাসিড হবে না, কারণ ওর কার্বনের কাছে কোনো ডি অরবিটাল নেই, অক্টেট ফিলাম আছে। তাহলে লুইস অ্যাসিড কাজ করার মূল কারণ দুটো, কি কারণ? অক্টেট ফিলাম না থাকা আর ডি অরবিটাল থাকা। তাহলে লুইস অ্যাসিড হবে। এই প্রশ্ন পারবো আমরা। ডে 1 এর যে ওয়ার্কশিট দেখবে C1 দিয়ে দিয়েছিলাম, C1 এ এরকম প্রবলেম হয়তো আমি 8-10টা দিয়েছি, মানে আমি আমার কাজ সব করি, 8-10টা এই প্রবলেম দিয়েছি, তুমি আজকে কনসেপ্ট বুঝে গেলে ওই 8-10টা ট্রাই করো, তাহলে তোমার ওর বাইরে প্রশ্ন হতেই পারে না। মানে আমি একটা কনসেপ্টের উপর এত প্রবলেম দিয়েছি, ওর মধ্যেই থাকবে, তোমাকে এবার এটা একটু রেডি করতে হবে। আমি লুইস অ্যাসিড বুঝিয়ে দিলাম, তুমি বাড়িতে 10টা লুইস অ্যাসিডের প্রবলেম করবে, ব্যাস ছেড়ে দাও, সব পারবে এরকম। কিন্তু ওই কাজটা তোমার যদি না করো তাহলে মুশকিল। চলো প্রবলেম নাম্বার 2 তে আসি। বলছে কনজুগেট বেস অফ এটা। বলতো আমরা কনজুগেট অ্যাসিড বেস থিওরি পড়িয়েছি কিনা? পড়িয়েছি। সবার আগে দেখতে হয় আমি চাইছি কি, কনজুগেট বেস, তো তার মানে একে কাজ করতে হবে অ্যাসিড হিসেবে, যা চাইছি ওকে কাজ করতে হবে তার উল্টো। তুমি বলো NH2 কে যদি অ্যাসিড হিসেবে কাজ করতে হয়, H+ ছাড়বো না H+ নেব? অ্যাসিড কাকে বলে? H+ ডোনেট করবে। তো একটা কাজ করি, ওর কাছ থেকে একটা H+ সরিয়ে দিই, দাও একটা H+ সরিয়ে, একটা H+ সরিয়ে দিলে NH2 হয়। যে H+ ছাড়ে সে হয় অ্যাসিড, আর ছাড়ার পর যেটা বানায় সেটা কনজুগেট বেস। আমি প্রশ্নে এটাই চাইছিলাম, এর কনজুগেট বেস বলো। এ অ্যাসিড, কনজুগেট বেস এটা, খুঁজি এটা কোথাও অপশনে আছে? অপশনটাই গন্ডগোল করেছি, এর কনজুগেট বেস চাইছি NH2 এর, ওকে অ্যাসিড হিসেবে কাজ করতে হবে, H+ ছাড়বে, কিন্তু একটা অপশন লিখি, তার মানে অপশন অ্যাকচুয়ালি ভুল করা আছে। ও বলো তো কি ভুল করেছি আমি? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে গিয়ে ভুল করেছি। এটা NH2 না, এটা হবে NH2 তাহলে এটা অপশন। এবার বলে এই প্রশ্ন কঠিন না সোজা ছিল? তোমরা পারবে গ্যারান্টি? এরকম প্রবলেমও ওয়ার্কশিট খুলবে, অ্যাটলিস্ট 5টা দিয়েছি আমি, অ্যাটলিস্ট 5টা। আমি প্রবলেমে একটা বোঝালাম, 5টা প্রবলেম তোমার ওয়ার্কশিটে ফেলেছি, ওইগুলো করতে হবে। করবে সবাই, দায়িত্ব নিয়ে করবে। পরেরটা আসি, এরকম প্রবলেম আরো কয়েকটা রেখেছি আমি ইচ্ছা করে, মানে এটা আমার ফেভারিট, কেন পরীক্ষাটা দেয়। পরেরটা আসি, কনজুগেট অ্যাসিড অফ এটা। এবার বুঝো আগেরটা আর এটা পার্থক্য আছে না? আগেরটা চাইছিলাম কনজুগেট বেস, ওকে কাজ করতে হয়েছিল অ্যাসিড হিসেবে, এবারে চাইছি এর কনজুগেট অ্যাসিড, ওকে কাজ করতে হবে বেস হিসেবে। আচ্ছা বেস মানে H+ জুড়বো না H+ ছাড়বো? জুড়বো। আমরা এখানে H+ জুড়ি, জোড়ো H+, H2PO4-, কোথায় আছে? এই নম্বর। তাহলে অ্যান্সার এটা কারেক্ট। আচ্ছা আমি তো অ্যান্সার গুলো দাগালাম না, দাগানো উচিত তো। এটা অ্যান্সার ছিল, আর পরেরটা কোনটা অ্যান্সার ছিল? এটা অ্যান্সার ছিল। তাহলে বাইরে থেকে তোমরা আবার গন্ডগোল করবে কোনটা কোনটা অ্যান্সার ছিল। আচ্ছা বলো প্রশ্ন কঠিন না সোজা? সোজা। আচ্ছা এটা কত নম্বর গেল? 3 নম্বর গেল। 4 নম্বর একটু কঠিন আছে, এবং 4 নম্বর আগে বলে দিই, 4 নম্বরে মাল্টিপল অপশন কারেক্ট আছে, ভেবেচিন্তে অ্যান্সার করবে। দেখো বলছে which among the following represent conjugate acid base pair। কনজুগেট, আমি এখানে বলিনি যে কে অ্যাসিড কে বেস, দুটো পেয়ার দিয়েছি, তাদের মধ্যে কারা কনজুগেট অ্যাসিড বেস।
কনজুগেট অ্যাসিড বেসের গল্প একটা H+ কম আর বেশি মাথায় ঢুকছে। কেউ যদি H+ ছাড়ে সে অ্যাসিড, ছাড়ার পর যেটা বানায় সেটা ওর কনজুগেট বেস। আমি এক এক করে অপশন ডিসকাস করব। প্রথমে এ নম্বর অপশনে আসো। হ্যাঁ, এ নম্বর অপশনে আসো। একটা H+ এর ভেরিয়েশন আছে কিনা খুঁজি। ঠিক না, তাই না? একটা মাত্র H+ ও যদি একটা H+ ছাড়ে তাহলে এখানে যায়, অথবা ও একটা H+ গ্রহণ করলে এখানে যায়। তার মানে এইটাকে কনজুগেট অ্যাসিড বেস পেয়ারে ফেলা যাবে। আচ্ছা বলো দেখি কে অ্যাসিড কে তার কনজুগেট বেস? H3O প্লাস অ্যাসিড, জল তার কনজুগেট বেস। কারণ কেন এরকম বললাম? H+ ছেড়েছে, H+ ছাড়লেই তো এটা হবে, তাই এই ছেড়েছে মানে অ্যাসিড আর এর কনজুগেট বেস। পরের পেয়ারে আসলে এটা হবে না। কি করে বুঝলাম এটা হবে না? দুটো H+ এর ভেরিয়েশন আছে। তাহলে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার খোঁজার সহজ উপায় কি? একটা H+ এর কম বেশি। বুঝলাম? সি নাম্বার অপশনে যাই। বুঝে গেছো? গুড। সি নাম্বার অপশন কেন হবে? একটা H+। বলো কে অ্যাসিড কে তার কনজুগেট বেস? এটা অ্যাসিড, এটা তার কনজুগেট বেস। পরেরটা ও তাহলে অপশন কোনটা কারেক্ট? এ আর সি। অপশন এ আর সি কারেক্ট। ছাড়ি। নেক্সট কোশ্চেন। তাকাও, আমি একটা রিঅ্যাকশন দিয়েছি, ভালো করে রিঅ্যাকশনটা স্টাডি করো। ভালো করে। আমার এখানে আবার গন্ডগোল, এটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কালকে রাতে করছিলাম তো ঘুম ঘুম পেয়ে গেছিল, কোথায় সাবস্ক্রিপ্ট ফেলেছি সুপারস্ক্রিপ্ট ফেলেছি গুলিয়ে গেছে। এটা প্লাস এখানে যাবে না, এখানে যাবে। হ্যাঁ, H2 প্লাস। এটা which two substances are Bronsted bases? আগে বুঝতে হবে Bronsted কি বুঝি। গুড, ভেরি গুড। Bronsted এর গল্প H+ দেয়া আর নেয়া। যারা H+ ছাড়ে তারা অ্যাসিড, যারা H+ নেয় তারা বেস। আমি তাই জানতে চাই এদের মধ্যে Bronsted বেস কি? তার মানে কেউ ওই H+ গ্রহণ করেছে। খোঁজো কোন পেয়ারে কেউ H+ গ্রহণ করেছে। আজকে অনেক মিস্টেক আছে গো। কে Bronsted, which two substances are Bronsted bases? মানে কার পক্ষে H+ নেয়া সম্ভব হবে, কার পক্ষে কোন পেয়ারের পক্ষে H+ নেয়া সম্ভব হবে, তারাই Bronsted বেস। দুটো পেয়ার। বি। তাকাও, জল একবার H3O প্লাস বানিয়ে ফেলেছে, এর পক্ষে আর H+ নেওয়া সম্ভব হবে না। আমি এটা অপশনটাকে বাতিল করলাম। বলতো কেন বাতিল করলাম? তোমাকে কিন্তু দুটো পেয়ারই ভাবতে হবে। হ্যাঁ, ও H+ নিতে পারবে ঠিক, কারণ ও H+ নিয়ে H2CO3 বানাবে। ও পারবে না, ও তো একবার H+ নিয়ে আছে, অলরেডি ক্যাটায়ন হয়ে আছে, ওর পক্ষে আর H+ নেওয়া সম্ভব না। বুঝলাম? এ নম্বর অপশনে আসি। এ পারবে কিন্তু এ আর পারবে না। বুঝলাম? সিতে আসি। এ নিতে HCO3 উপরে একটা মাইনাস। হ্যাঁ বলো, এ পারবে H+ নিতে? পারবে। এ পারবে? পারবে। পারবে এটা। পরের অপশনে আসি। এ পারবে। জলও তো H+ নিতে পারে, জল H+ নিয়ে H2O+ হয় না? মাল্টিপল অপশন কারেক্ট। এটাও পারবে, এটাও পারবে। বুঝতে হবে কেন বললাম দুটোই ব্রনস্টেড বেস হিসেবে কাজ করতে পারবে। বোঝাও কেন সি আর ডি বললাম পারবে। জল H+ নিয়ে H2O+ বানাতে পারে, আর এটা তো একটা H দিলে HCO3 মাইনাস পারে বানাতে। দেখবো H+ নিতে পারে, যার ক্যাপাসিটি আছে সে ব্রনস্টেড বেস হতে পারে। ছেড়ে দিলাম। নেক্সট আসো, প্রবলেম নাম্বার 6। দুটো অ্যাসিডের কথা বলা আছে, একটা ফর্মিক অ্যাসিড আর একটা অ্যাসিটিক অ্যাসিড। এখন থেকে কিন্তু একটু কঠিন প্রবলেম শুরু হলো। হ্যাঁ, এতক্ষণ অঙ্ক ছিল না, কনসেপ্ট ছিল, এবারে অঙ্ক স্টার্ট হবে। ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড দুজনের সলিউশনের পিএইচ ইকুয়াল। তার মানে দুটো সলিউশন দিয়েছি যাদের পিএইচ ভ্যালু কি বললাম ইকুয়াল। বলছে ইফ K1 বাই K2, K1 মানে এই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট,
K2 মানে এই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যেটাকে আমরা Ka বলতাম না, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, সেটাই এখানে K1 K2 বলা। তাহলে বলছে এদের অনুপাতটা বলে দিয়েছি 4, Ka1 মানে K1/K2 এর অনুপাত 4। তাহলে জানতে চাইছি রেশিও অফ देयर মোলার কনসেন্ট্রেশন উইল বি, মোলার কনসেন্ট্রেশন মানে অ্যাকচুয়ালি C1/C2 জানতে চাইছি। তোমরা একটা জিনিস আমায় বলো যে উইক অ্যাসিডদের পিএইচ বের করার ফর্মুলা, উইক অ্যাসিডদের পিএইচ বের করার ফর্মুলা কারো কোনো আইডিয়া আছে? উইক অ্যাসিডদের পিএইচ বের করার ফর্মুলা, উইক অ্যাসিডদের পিএইচ এর ফর্মুলা অনেকভাবে অঙ্কটা করা যেতে পারে, হাফ pKa মাইনাস হাফ লগ সি, এটা করা যেতে পারে। অথবা তোমাদের মনে করাই, আমি যদি অ্যাসিটিক অ্যাসিডকে, আমি একটু টাইম নিয়ে অঙ্কটা বোঝাই, অ্যাসিটিক অ্যাসিডকে যদি ডিসোসিয়েট করি COO মাইনাস আর H প্লাস, মনে পড়বে এর কনসেন্ট্রেশন সি, প্রথমে এটা ছিল না, এর বিয়োজন মাত্রা আলফা, এটা ছিল সি মাইনাস সি আলফা, এটা সি আলফা, এটা সি আলফা, এর H প্লাস এর গাঢ়ত্ব সি আলফা, এর মাইনাস লগ নিলে বেরিয়েছিল পিএইচ। তো আমরা একটা কাজ করি, যেহেতু অ্যাসিডের K1/K2 এর রেশিও বলা আছে 4, অঙ্কটা আমরা এটা দিয়ে স্টার্ট করি, ওসওয়াল্ডের ডাইলিউশন ল অ্যাপ্লাই করি। ডাইলিউশন ল কেন অ্যাপ্লাই করি? আমরা ডাইলিউশন লতে জানি এই আলফা ইকুয়ালস টু কি গো, √Ka/C, জানি এটা। আমি প্রথম অ্যাসিডটার জন্য এটাকে বলবো Ka1, পরের অ্যাসিডটার জন্য বলবো Ka2। তাহলে তোমরা দেখো ফর ফর্মিক অ্যাসিড, ধীরে ধীরে অঙ্কটা করি। লিখেছো ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা, লিখেছো ফর্মিক অ্যাসিড, তাহলে ফর্মিক অ্যাসিডের জন্য আমরা লিখব আলফা ইকুয়ালস টু √K1/C, করেছো? আমি চাই যেহেতু পিএইচ দুজনের সমান বলছে, আমরা দুপাশে সি আলফা বের করতে চাই, কারণ সি আলফার মাইনাস লগ নিলে পিএইচ হয়। তাহলে এখান থেকে বোথ সাইড সি দিয়ে মাল্টিপ্লাই করো, সি দিয়ে মাল্টিপ্লাই, তাহলে সি আলফা সমান √C দিয়ে মাল্টিপ্লাই করলাম Ka/C। খুব স্লোলি করব, ধীরে ধীরে করব বুঝবো। সিটাকে ভেতরে নিতে চাই, সি স্কয়ার, তাহলে সি সি কাটাও যাবে, তো ভেতরে কি লিখবো বলো, K1 * C। বুঝলাম? এর বোথ সাইড যদি নেগেটিভ লগ নিই তাহলে কি লেখা উচিত, পিএইচ লেখা উচিত। তাহলে বাদিকটা আমি একবারে পিএইচ লিখে দিই, বাদিকটা নেগেটিভ লগারিদম নিয়ে নিলাম, তাহলে আমরা লিখব pH1 করি, 1 মানে ফর্মিক অ্যাসিড হচ্ছে, pH1 এটা সমান মাইনাস লগ অফ K1 * C, তার টু দি পাওয়ারে হাফ ফেলে দিলাম। সবাই বুঝেছো? বুঝেছি। এবার সেম টেকনিক যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডে অ্যাপ্লাই করি, পারবো না লিখতে? সেম টেকনিক, বলো কি লিখবো অ্যাসিটিক অ্যাসিডে? pH2, অ্যাসিটিক অ্যাসিডের জন্য লিখবো pH2 সমান মাইনাস লগ অফ K2C টু দি পাওয়ার হাফ। এবার প্রশ্ন জানো কি বলেছি আমরা, দুজনের পিএইচ সেম, তার মানে আমরা ডান দিক ইকুয়াল করি, ও একটা কাজ করে নি, এটাকে C1 বলা উচিত, এটাকে C2 বলা উচিত। আমরা তো সেটাই চাইছি, এদের মোলার কনসেন্ট্রেশনের রেশিও চাইছি। pH1 pH2 সমান না, তাহলে দুটোকে সমান করে ডান দিক সমান করি, ডান দিক মাইনাস লগ অফ কি ছিল K1 * C1, হাফটাকে সামনে আনলাম, হ্যাঁ, ইকুয়ালস টু মাইনাস লগ অফ K2 * C2। কি কি ক্যান্সেল করা যেতে পারে বোথ সাইড থেকে, হাফ আর লগ ক্যান্সেল করা যেতে পারে, তো মাইনাস হাফ মাইনাস লগ মাইনাস হাফ মাইনাস লগ ক্যান্সেল করলাম, রিলেশন K1 C1 ইকুয়ালস টু K2 C2। ওরা চায় তুমি C1/C2 বের করবে, 1/4 আসবে, 1/4 মানে কত, 0.25। অঙ্কটা মজার অঙ্ক, এইভাবে আমরা এখান থেকে আজকে একটা ফর্মুলাই বানাবো,
নেক্সট পরীক্ষায় যদি অঙ্কটা আসে এত কষ্ট আমরা করব না, আমরা এবার শর্টকাট ট্রিক্স বানাই একটা। অ্যাটেনশন দিন। প্রথম থেকে এই পর্যন্ত অঙ্কটা কি বুঝলাম না বুঝলাম? কারো কোনো ডাউট আছে অঙ্কটা নিয়ে? খুব সহজে করেছি। পিএইচ দেখলাম সি আলফার মাইনাস লগ পিএইচ, আমি ওসওয়ার্ড এর ডাইমেনশন অ্যাপ্লাই করলাম, সি দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইড। সি দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম বলো? পিএইচটা সমান করব তাই। মাইনাস নেগেটিভ লগারিদম নিলাম, এটাকে পিএইচ 1 বললাম, তারপর পিএইচ ইকুয়াল বলেছে, দুটো পিএইচ কে ইকুয়াল করে দিলাম, করে একটা ইন্টারেস্টিং ফর্মুলা বানালাম। তোমরা এই ফর্মুলাটা সবাই মুখস্থ করবে। যদি দুটো সলিউশনের পিএইচ ইকুয়াল থাকে তাহলে রিলেশন k1 c1 k2 c2। এইটাই ট্রিক্স এখানকার। চলো মুখস্থ বলি। দুটো সলিউশনের পিএইচ ইকুয়াল, তাদের মোলার কনসেন্ট্রেশনের রেশিও চাই। ফর্মুলা কি? k1 c1 k2 c2। এবার অঙ্ক বসাও, দেখবে আর তোমার টেনশন নেই, আর তো তোমাকে ডিরাইভ করতে হবে না, ফর্মুলা বানিয়ে দিলাম। আবার রিপিট, পিএইচ সমান দুটো উইক অ্যাসিডের ফর্মুলা k1 c1 k2 c2। নেক্সট টাইম অঙ্কটা পারবো না, ছেড়ে দাও। ও অপশন দিতে দেখলাম না, কোনটা কারেক্ট? অপশন ডি। নাও 6টা প্রবলেম করলাম, তোমাদের কেমন লাগলো বলো? 6টা প্রবলেম কঠিন না সোজা? সোজা। বাড়িতে প্র্যাকটিস চাই। নেক্সট আসি প্রবলেম নাম্বার 7 এ আসো। বলছে pH of a 0.1 molar, মোলার কিন্তু aqueous solution of a weak acid, আমি বলে দিয়েছি অ্যাসিডটা উইক অ্যাসিড, is 3. What is the degree of dissociation? আমার প্রশ্ন, কি কি ডেটা দিয়েছি আর কি চাইছি সেটা আমাকে লিখে রাখো। চাইছি আলফা, ও বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন চাইছি, তাহলে আলফা চাইছি। দিয়েছি কি? সি দিয়েছি 5, সি সমান কত গো? 0.1 মোলার। সি দিয়েছি, আর দিয়েছি কি? আর কি দিয়েছি? পিএইচ দিয়েছি, তার মানে পিএইচ এর ভ্যালু বলা আছে 3। তোমরা এই তিনটেকে নিয়ে ভাবো, ভাবনা দরকার। ভাবো এই দুটো জানি, এটা জানি না, উপায় কি? হ্যাঁ, কে এর মান তো, ও কে এর মানটা বলিনি না। আচ্ছা, কে এর মান কি দরকার? দরকারই নেই কে এর মান, কারণ তুমি জানো পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ সি আলফা। পিএইচটা জানি, সি জানি, আলফা বেরোবে। অঙ্কটা করে আমার অ্যান্সার মিলিয়ে দেখো। পার্সেন্টেজে চাইছি, ফলে লাস্টে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ আসবে। স্টার্ট।
শেষ কি অ্যান্সার কি আসলো 1% আসছে 1% তারা অ্যান্সার করে হ্যাঁ ফাইন 1%। গুড। শোনো এই অঙ্কগুলো না একটা সমস্যা, ক্যালকুলেশন কিন্তু অত ইজি না, পাওয়ার থাকে, লগ থাকে, বাড়িতে হাইলি প্র্যাকটিস না থাকলে অ্যান্সার মেলাতেই পারে। তো অঙ্কটা তো সোজাই ছিল, অঙ্কটা ছেড়ে দিই আমি একবার বলবো। ও ফাইন। তো পিএইচ এর ভ্যালু বসাই, পিএইচ এর ভ্যালু কত 3, পিএইচ এর ভ্যালু 3 ইকুয়ালস টু মাইনাস লগ অফ সি এর ভ্যালু কত 0.1 ইনটু আলফা। প্রবলেমটা একটাই, লগ কে তোলাটাই প্রবলেম। লগ যখন তুলি তখন 10 এর মানে ব্যাপারটা এইভাবে ভাবি, এই মাইনাসটাকে সরালে নিশ্চয়ই এখানে মাইনাস, লগ সরানো মানে এপাশের অ্যান্টি লগ করা, 10 এর পাওয়ারে যাবে এই জিনিসটা 10 টু দি পাওয়ার -3। তার মানে আমি একবারে লিখবো এখান থেকে 0.1 আলফা মানে 10 টু দি পাওয়ার -3। এই তো ব্যাপার, উঠে গেল লগ। লগ তুলতে পারলে তুমি অঙ্ক করতে পারবে। এবারে তুমি আলফা বের করো, তাহলে আলফা সমান 10 টু দি পাওয়ার -3 বাই 0.1 পার্সেন্টেজে করলে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা যা আসবে তাই অ্যান্সার। কত আসে 1%। অ্যান্সার ওই জন্য 1%। আমি বারে বারে বলি এই অঙ্ক খাতায় নিজে নিজে করবে, নিজে নিজে না করলে হবে না। করেছো ফাইন, নিজে নিজে করবে। লগ তোলার এটাই উপায়, এই পাশে নিয়ে আসলে অ্যান্টি লগ হয়ে যায়, 10 এর পাওয়ারে চলে যায়। ছাড়বো কি এটা? নিরা বুঝতে পারছো? কঠিন না সোজা লাগছে? ঠিকঠাক আছে, প্র্যাকটিস। নেক্সট আসো, আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাবো, এত সোজা থাকবে না। আমি লেভেলটা ওইভাবেই রেখেছি, ধীরে 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 কঠিনে যাবো। 8 নাম্বার প্রবলেম। আজকে আমার টার্গেট কতগুলো আছে জানো? আজকে আমার টার্গেট আছে, এখানে লিখে রেখেছি আমি, টোটাল এই পিডিএফ এর 27টা প্রবলেম আছে। 27টা হবে না আমি জানি, তো যতটা যাওয়া। 8 নম্বরে আছে একটা অ্যাসিড সলিউশন যার পিএইচ 6। এই অঙ্কটা আমার করানো আছে। অ্যাসিড সলিউশন যার পিএইচ 6 তাকে আমরা ডাইলুট করেছি 100 টাইমস। ওই যে আমার নিজের গল্প করলাম না একদিন, সেই গল্প। তো সেই গল্পটা প্রবলেম আকারে দিলাম। বলো পিএইচ 6 মানে, পিএইচ 6 মানে H প্লাস এর গাঢ়ত্ব কত? -6। ফাইন, এই তো বুঝেছো, 10 টু দি পাওয়ার -6। একে যদি আরো 100 গুণ ডাইলুট করি, এবারে গাঢ়ত্ব কত? 100 গুণ ডাইলুট করেছো মানে 100 দিয়ে ভাগ করো, H প্লাস এর গাঢ়ত্ব। না, কে বললো? দাঁড়াও, H প্লাস এর গাঢ়ত্ব আফটার ডাইলুশন 10 টু দি পাওয়ার -8,
তোমাদের বলেছিলাম H প্লাস এর গাঢ়ত্ব যদি খুবই কমে যায় 10 টু দি পাওয়ার -7 এর চেয়েও কমে যায় তাহলে জল যে H প্লাস দেয় সেটাকে অ্যাড করতে হয় মনে পড়ে তখন আমরা এর পিএইচ শুধু এটা ধরে করব না তার সাথে 10 টু দি পাওয়ার -7 টাও যোগ করব আমার ভিডিওটা ভালো করে দেখুন এটা বোধহয় ডে 3 এর ভিডিওতে আছে এখন এটাকে যোগ করে তার নেগেটিভ লগারিদম দেব নিয়ে পিএইচ বের করব একবারে বলতে পারো এই চারটার মধ্যে কোনটা অপশন হবে এ নাম্বারটা আমি বলেছিলাম 7 পেরোবে না 7 এর চেয়ে সামান্য কমবে এবং এই দুটো যোগ করলে 10 টু দি পাওয়ার -7 যদি কমন নেই কমন নিলে মানটা আসে 1 প্লাস 0.1 এটা করলে 1.1 10 টু দি পাওয়ার -7 তার যদি নেগেটিভ লগারিদম নেই পিএইচ হবে 7 মাইনাস লগ 1.1 এটাকে বাদ দিলে 7 এর থেকে সামান্য কম হয় এই 6.95 বা 96 এর কাছাকাছি অ্যান্সার এটা ঠিক আচ্ছা আমরা করিয়েছিলাম কিনা বলো করিয়েছিলাম না তাহলে ফটাফট বলতে হতো হ্যাঁ স্যার করিয়েছিলেন চলো সরালাম এটা কত নম্বর গেল এটা 8 নম্বর গেল নেক্সট 9 দেখো 9 নম্বর প্রবলেম নাম্বার 9 আবার একই পিএইচ বের করতে বললাম একটা বেরিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন যার মোলারিটি দেয়া আছে এটা কঠিন না ফার্স্ট বেরিয়াম হাইড্রোক্সাইড কি করে ডিসোসিয়েট হয় সেটা আমি জানতে চাই আচ্ছা আরেকটা কথা বেরিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং নাকি উইক বেরিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং নাকি উইক কি দেখে বুঝতে স্ট্রং প্রথম লজিক এখানে কোথাও পিকেবি বা কেবি তার ভ্যালু দিয়েছি না উইক হলে দিতাম আর দ্বিতীয়ত বেরিয়াম কোন গ্রুপে আছে গ্রুপ 2 সবার নিচে ওরা তো মেটাল হাইলি মেটালিক ক্যারেক্টার আছে এটা স্ট্রং বেস মানে তো টেনশনই নেই ডিসোসিয়েট করে বেরিয়াম বানাও আর হাইড্রোক্সাইড বানালাম এবার বলো তো এর কনসেন্ট্রেশন 0.05015 ছিল এটা কত ধরো একই হবে ব্র্যাকেটে মোলারিটি দিয়েছি কি শিখিয়েছিলাম বলো শিখিয়েছিলাম যে মোলারিটি থাকলে ডিসোসিয়েট করে কটা আয়ন দেয় সেটা ম্যাটার করে কিনা দাও মাল্টিপ্লাই করো এর ভ্যালু হবে 0.015 ইনটু 2 ইনটু 2 বুঝলাম তার মাইনাস লগ নিলে বেরোবে পিওএইচ তার মানে সলিউশনের পিওএইচ হবে মাইনাস লগ অফ 0.015 ইনটু 2 বুঝো এর মাইনাস লগ নিলে বেরোবে পিওএইচ 14 থেকে বাদ দিলে পিএইচ হিসেবটা অত সোজা হবে না এটা আমাকে করে বলো তো কত হয় আমি একটু বুঝিয়ে দিই তোমাদের কি করে হিসেব করতে হয় 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো অ্যানসার দাও তাড়াতাড়ি 0.03 মাইনাস লগ অফ 0.03 এবার ইন্টারেস্টিং দেখো কিভাবে এটাকে হ্যান্ডেল করি 0.03 টাকে আমরা কি করছি তাকাও এটাকে আমি লিখছি 3 ইনটু 10 টু দি পাওয়ার -2 যাই লেখা ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে করা সম্ভব মাইনাসে পাওয়ারে ফেললাম এবার এই মাইনাস পাওয়ারটা সামনে এসে 2 মাইনাস লগ 3 আমি তোমাদের বারে বারে বলেছি লগ 2 লগ 3 লগ 5 এই তিনটে ভ্যালু মুখস্থ চাই কার মুখস্থ হয়েছে মুখস্থ হয়নি এখনই ক্যালকুলেটরে করো লগ 2 ফার্স্ট এখনই মুখস্থ করো তোমাদের উপর আমি ভরসা কম করি বাড়িতে তোমরা কি করো আমি জানি লা সি জানি না আগে বলো লগ 2 এর ভ্যালু কত লগ 2 লগ 2 এর ভ্যালু মাইনাসে কেমন করে হয় 0.3 লগ 2 এর ভ্যালু হবে 0.3 লগ 3 এর ভ্যালু এক্ষুনি মুখস্থ করাবো লগ 3 এর ভ্যালু 0.47 log 5 log 5 0.7 ধরে নেব আমরা 0.7 এই তিনটে ভ্যালু যদি কেউ মুখস্থ করতে পারে
পরীক্ষায় যা আসবে এই তিনটেকে কম্বাইন করে করে আমরা ঠিক করে ফেলবো। এবারে 2 থেকে log 3 কে বাদ দেই, log 3 ভ্যালু 0.3, 2 থেকে 0.3 কে বাদ দাও, কত হয়? 1.7। 1.7 হলো সলিউশনের pH। pH সরি হ্যাঁ, ও সরি log 3, সরি আমি না log 2 ধরেছি। তো 0.47 বাদ দাও, 1.52। এটা POH, আমরা pH চাই, 14 থেকে বাদ দাও, 12.48। এই হচ্ছে অ্যানসার। এবার দেখো অঙ্কটা কঠিন ছিল না সোজা ছিল? না না না, পরীক্ষায় ক্যালকুলেটর কোথায় পাবে? পরীক্ষায় তুমি ক্যালকুলেটর পাচ্ছ না, এত কষ্ট কি এমনি করালাম? সেই ক্যালকুলেটর থাকলে তো এখানে করলেই না অঙ্ক শেষ, সেটা তো পরীক্ষা হবে না। তোমরা বাড়িতে অবশ্যই ক্যালকুলেটর অভ্যেসটা ছেড়ে দিও কিন্তু, তাহলে পরীক্ষার দিন খুব সমস্যায় পড়বে যদি রোজ বাড়িতে ক্যালকুলেটরই করো। ছেড়ে দিলাম এটা। নেক্সট আসো 10। দেখো 10 কি বলছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি আবার সলিউশনে পিএইচ বের করতে বলছি, যেখানে এত মোলার HCl আছে, এত মোলার নাইট্রিক অ্যাসিড আছে, দুটো অ্যাসিড দিয়েছি এক জায়গায়, একটা 0.01 মোলার HCl আর একটা 0.025 মোলার নাইট্রিক অ্যাসিড। আমায় বলো HCl আর নাইট্রিক অ্যাসিড স্ট্রং নাকি উইক? স্ট্রং। আমি প্রথমে HCl এর কথায় আসি। HCl ডিসোসিয়েট করে H+ আর Cl- দেয়। এর মোলারিটি যদি 0.01 হয়, এর মোলারিটি কত ধরবো? 0.01। কেন? কারণ স্ট্রং টোটালটা ডিসোসিয়েট করে, এর ভ্যালু আমরা লিখব 0.01। দেন নাইট্রিক অ্যাসিডও এর মধ্যে দেয়া আছে, তো নাইট্রিক অ্যাসিডটাও ধরতে হয়। নাইট্রিক অ্যাসিডের বিয়োজন করি, নাইট্রিক অ্যাসিড H+ দেয় আর NO3- দেয়। নাইট্রিক অ্যাসিডের ভ্যালু কত ছিল? 0.025। কেউ বলুক H+ এর ভ্যালু কত? সেমই হবে, H+ এর ভ্যালুও হবে 0.025। এবার ইন্টারেস্টিং কি, সলিউশনে A এতটা H+ দিয়েছে, সলিউশনে O এতটা H+ দিয়েছে, টোটাল H+ কত যোগ করব, তার মানে সলিউশনের টোটাল H+ এর ভ্যালু, চলো যোগ করো, 0.035। এর মাইনাস লগ নিলে pH বেরোবে, তাহলে pH হবে মাইনাস লগ অফ 0.035। এটা করাটা একটু চাপের ব্যাপার, করি আমরা, করি। দেখো দেখো বুদ্ধি কি, লগ করলাম, ব্র্যাকেটে আমি না 35 ইনটু 10⁻³ পারি করতে। দেখো বুদ্ধি এবার, 3 মাইনাস লগ 35, 35 কে আমি 7 ইনটু 5 এ ভাঙবো, তাহলে এটাকে লিখি এইভাবে 3 মাইনাস লগ 5 প্লাস লগ 7। কত? লগ 5 প্লাস লগ 5 এর কেন ভাঙলাম? ইনটু থাকলে তো প্লাস হয়, 35 মানে 5 ইনটু 7। এবার লগ 5 এর ভ্যালু মুখস্থ করিয়েছিলাম, আমার ভুল, লগ 7 টা করাইনি, লগ 7 টাও করব। তাহলে আগের পেজে লগ 7 টা একটু লিখেই দিই। তাই লগ 7 0.84, ওকে 0.84। এবার এই অঙ্কটা আমরা বাড়িতে পারবো কি পারবো না? লগ 5 শিখেছো তোমরা 0.7, লগ 7 শিখেছি 0.84, এই দুটো যোগ করে 3 থেকে বাদ দাও, এটা সলিউশনে pH বেরোবে। বাড়িতে করে অ্যানসারটা মিলিয়ে দিও, এ চলে এসেছে, তাহলে অ্যানসার এ। ভুলভাল করবে না কিন্তু। আচ্ছা মজার অঙ্ক কিনা বলো এবার, এগুলো ছাত্ররা ভয় পায়, দুটো অ্যাসিড দিয়েছে, ভয় কি, দুটোই তো স্ট্রং, H+ শুধু বাড়বে। আচ্ছা আমি যদি এখানে আরেকখানা অ্যাসিড দিতাম 0.01 মোলার, আরেকখানা H2SO4 দিয়ে দিলাম, কি করতাম? ওরও H+ টা এখানে যোগ করতাম, তার মাইনাস লগ নিলে pH ছাড়তে পারি। এবার 10 নাম্বার গেল না? 10 নাম্বার গেল। 11 হ্যাঁ 11 থেকে একটু কঠিন স্টার্ট হলো।
11 থেকে একটু কঠিন স্টার্ট হলো। 10 পর্যন্ত আমি সোজা রেখেছিলাম। এবার 17টা প্রশ্ন কঠিন প্রশ্ন। দেখবে আমি পুরো ক্লাস জুড়ে কঠিন 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 বলতে থাকবো, তোমাদের কখনো কঠিন লাগবে না, সোজাই লাগবে। বলছে হাউ মেনি মোলস অফ এটা চাইছি কোশ্চেন মার্ক দিলাম। সোডিয়াম ফরমেট মাস্ট বি অ্যাডেড, ইনিশিয়াল লাইনের মানে বোঝা যায়? এইটুকু লাইনের মানে কি বলবো? হাউ মেনি মোলস অফ, কত মোল সোডিয়াম ফরমেট অবশ্যই যোগ করতে হবে কোথায়? 1 লিটার অফ 0.1 molar acetic acid to prepare a buffer solution of pH 3.4. এর বাংলা মানে, এটা বোর্ডে আসে, বোর্ডে ধরনের প্রশ্ন আসে, এর বাংলা মানে না বাফার ক্যাপাসিটি চাই। বলছে 3.4 pH এর একটা বাফার দ্রবণ বানাতে গেলে এত মোলার ফর্মিক অ্যাসিডের সাথে এর কত মোল জুড়লে তার pH হবে এত। সোজা কথা, একটা জিনিস বুঝে গেছি, এটা বাফার দ্রবণ, এবং সেটা কোন বাফার? অ্যাসিড না বেসিক বাফার? অ্যাসিড বাফার। আমরা অ্যাসিড বাফারের pH এর ফর্মুলা কি পারি না? অ্যাসিড বাফারের pH এর ফর্মুলা পুরোটা বলছে না কেউ। হ্যাঁ নিলয় একমাত্র বলেছে। নিলয় বলো, নিলয় যা বলবে তাই লিখবো। নিলয় বলো। pH equals to, খাতা না দেখে নিলয় বোর্ডের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, pH equals to pKa যাক ঠিক আছে, একদিকে ভালো, কিছু না বলার থেকে দেখে বলা ভালো। দেখে বলে তাও একটু মেমোরাইজ তো হলো। কিন্তু আমি একটু হতাশ হই কেন? আমি তোমাদেরকে এত সুন্দর করে আগের দিন বাফার টাফার, আগের দিন না, বাফার বলে তার আগের দিন না, আগের দিনই বাফার পড়িয়েছি। আমার একটা ভুল, আমি পিডিএফটা দিইনি, স্টিল তোমাদের মনে নেই বাফারের পিএইচ এর ফর্মুলা? ভুলে গেছিল। আচ্ছা, বাফারের পিএইচ এটা। এবার দেখো ভ্যালুগুলো এক এক করে বসাই। আমি চাই তোমরা 3.4 পিএইচ এর বাফার বানাও। বলো কোথায় 3.4 বসাবো? পিএইচ এর জায়গায় 3.4 বসালাম। বলো দেখি পিকেএ তার জায়গায় কত বসাবো? এটা কিন্তু পিকে দেয়া নেই, এটা কে দেয়া। এর মাইনাস লক করলে পিকে বেরোবে। বলতো এখান থেকে মাইনাস লক করে পিকে এর মান একবারে বলো কত হওয়া উচিত? 4 মাইনাস লক 2। দেখলে আমরা মুখে মুখে শিখছি 4 মাইনাস লক 2, এটা হবে 4 মাইনাস লক 2। লক 2 এর ভ্যালু শিখিয়েছি কিনা? 0.3। 4 থেকে 5.3 বাদ দেই 3.7। মুখস্থ করা, লগের ভ্যালু মুখস্থ করা এটা মজা। তোমার জন্য এটা যেন ক্যালকুলেটর লাগে। 3.7 বসাই, 3.7 প্লাস লগ অফ। অ্যাটেনশন, সল্টের কনসেন্ট্রেশন আমি জানি না। কেন জানি না? ওটাই তো বের করতে বলছি। 1 লিটার যেহেতু দেয়া আছে আয়তন, তো 1 লিটারের মধ্যে যত মোল হবে ওটাই না বলে দিচ্ছি। তার মানে সরাসরি কনসেন্ট্রেশন চাই, এটা আননোন থাক। কনসেন্ট্রেশন অফ সল্ট জানি না, থাক। অ্যাসিডের ভ্যালু বলে দিয়েছি 0.1, অ্যাসিডের ভ্যালু 0.1। এবারে এটা সমাধান করতে হয়। তোমরা এইটুকু করে কিন্তু বাড়িতে ছাড়বে না, সমাধান যতক্ষণ না হয় ছাড়বে না, কারণ এখানেই তো প্রবলেম। এইটুকু 99% ছাত্র করে ফেলতে পারবে, এইটুকু। তারপরেরটা করাই সমস্যা। প্রথমে এটাকে এদিকে আনবো। দেখো আমি করা শেখাই কি করে ক্যালকুলেশন করে। এটাকে বাই আনবো, বাই আনি মাইনাস, ওকে, মাইনাস 0.3 সমান লগ অফ, আমি একটা কাজ ইচ্ছে করে করলাম, এটাকে দিলাম মাইনাস করে। বলতো কেন বললাম মাইনাস করে? যদি কিনা এটা উল্টে যায়। উপরে হয়ে গেল 0.1 বাই কনসেন্ট্রেশন অফ সল্ট, মাইনাস মাইনাস কেটে গেল। এবার দুটো কাজ করা যেতে পারে। এক, এই লকটাকে ভেঙে দিয়ে করা যেতে পারে, অথবা লকটাকে উল্টে দেওয়া যেতে পারে, মানে এই পাশে অ্যান্টি লক করা যেতে পারে। তোমাদের বলেছিলাম লক তুলতে গেলে কি করতে হয়? 0.1 বাই কনসেন্ট্রেশন অফ সল্ট 10 টু দি পাওয়ার, এখন তো মাইনাস হবে না, 0.3। বুঝলে কি? যেই লকটা সরিয়েছি তাহলে 10 এর পাওয়ার এটা চলে যাবে, এখান থেকে সল্ট বের করতে হবে। এবার এই ক্যালকুলেশনটা 10 টু দি পাওয়ার 0.3 এটা করা মুশকিল, মুখে মুখে করা মুশকিল।
ভাগ্য খারাপ থাকলে এরকম সমস্যা চলে আসবে, ভাগ্য ভালো থাকলে এখানে হোল নাম্বার সি আসা উচিত, ভাগ্য খারাপ থাকলে মুশকিল। কারণ কোনো আইডিয়া আছে লগ 10 টু দি পাওয়ার 0.3 কি করা যেতে পারে, মুখে করা যেতে পারে, কোনো আইডিয়া আছে? কি এসছে? কেমন করে আসলো? ভেঙে দিয়েছিলে? না, এটা করলেও ঘুরে ফিরে ওটাই আসবে। আরেকটা উপায় আছে, এইটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দিলে আরেকটু সুবিধা হবে। ভাঙি ভাঙি ভাঙি, এটাকে ভেঙে দিই। আচ্ছা, আজকে ত্রিশঙ্কু এরা সব কেন অ্যাবসেন্ট থাকলো? ত্রিশঙ্কু না ত্রিশঙ্কু, যাই হোক, না না স্ট্রিক হতে হবে না, এভাবে হবে না। হ্যাঁ, এভাবে হবে না। আজকে আমি অ্যাটেন্ডেন্স নেব, স্ট্রিক্টলি নেব, পরের দিন তার ব্যবস্থা নেব। তার লজিক চাই, আজকে এতজন অ্যাবসেন্ট কি কারণে অ্যাবসেন্ট। আচ্ছা, এটাকে ভাঙি। হ্যালো স্যার। কি? হ্যালো স্যার, আমি দেবত্ব হ্যাঁ বলছিলাম। হ্যাঁ, দেবত্ব অ্যাবসেন্ট কেন? স্যার কালকে স্যার একটা অনুষ্ঠানে গেছিলাম, তো ফিরতে রাত হয়ে গেছে, তাই অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা স্যার, বলছিলাম যে 0.3 কে স্যার যদি লক 2 লিখি তাহলে স্যার লক ক্যান্সেল হয়ে যায়। একদম ভালো বুদ্ধি বলছে, ওয়ার্ডটা ভালো বুদ্ধি বলছে। ওকে বলছে বলো তো, গুড অপশন। বলছে লক 3 ভ্যালু তো 0.3 ভ্যালু তো লক, দাও লক 2 লিখে, তাহলে লক 0.1 বাই সলভ। অনেক অপশন ছাত্ররাই বের করতে পারবে যদি ভাবে। এবার বোথ সাইড লগ লগ ক্যান্সেল, তাহলে তোমার অঙ্কটা তো সহজ হয়ে গেল। 2.1 বাই কনসেন্ট্রেশন অফ সল্ট, দেখো এবার সলভ পেয়ে যাবে। তাহলে অ্যানসার কোনটা? 0.05। আমি বারে বারে একটা কথা বলছি, যে প্রবলেম গুলো তোমাকে হাতে হাতে কিন্তু করতে হবে বাড়িতে, না করলে পারবে না, কোনোদিন পারবে না। ছাড়বো। নেক্সট 11 গেল, 11 শেষ, এবার 12। বলো করো 12, যেটা সেম টাইপ, আমি ছাড়বো সেম টাইপ গুলো। ক্যালকুলেট দা পিএইচ, পিএইচ বের করতে বলছি কার? বাফার। একটা বাফার সলিউশনে পিএইচ বের করতে বলছি, যেটা প্রিপেয়ার্ড বাই মিক্সিং 0.1 মোল অফ সোডিয়াম ফরমেট, এটা মানে হচ্ছে সল্ট, আর 0.05 মোল অফ ফর্মিক অ্যাসিড ইন 1 লিটার। 1 লিটার থাকলে কিন্তু টেনশনের ব্যাপার নেই, কেন বলো তো? ওটাই তো মূল, ওটাই তো মূল। এবার অঙ্কটা দেখে বলো অঙ্কটা পারা উচিত। সরাসরি ফর্মুলা, তাহলে বাফারের পিএইচ এর ফর্মুলা, সল্টের ভ্যালু আর অ্যাসিডের ভ্যালু দিয়ে দিয়েছি, কে এর ভ্যালু বলাই আছে, আমরা সরাসরি পিএইচ বের করতে পারছি। এই অঙ্কটা কিন্তু পরদিন দেখবো না, ছাড়লাম। পরেরটা আসো, 12 গেল, না কত নম্বর গেল গো? 12 গেল, তাই তো? ও 12 তো গেল, এবার 13। হ্যাঁ, এটা তোমরা একা একা করো তো। আমি বাফার সলিউশনের চারটার মধ্যে কোনটা সেটা জানতে চাই। এই চারটার মধ্যে বাফার সলিউশন কোনটা সেটা জানতে চাই। বাফার সলিউশন ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম দ্য মিক্সচার, কোন মিক্সচারটা দিয়ে আমরা বাফার সলিউশন বানাতে পারতে পারি? সি। সি কেমন করে হবে? বাফার হতে গেলে আমার কি চাই? একটা উইক অ্যাসিড চাই, তার একটা স্ট্রং বেসের সল্ট চাই। স্ট্রং অ্যাসিড সল্ট বাফার হওয়ার চান্স নেই। উইক অ্যাসিড একটা সল্ট, চান্স নেই। আর ডিতে শুধুমাত্র উইক বেস বলা, চান্স নেই। এবার বিটা কেমন করে বাফার হবে একটু ভাববে, বিটা কেমন করে বাফার হবে? বিতে আছে NaH2PO4, প্র্যাকটিক্যালি এই দুটোই কিন্তু উইক বেস থেকে আসা, দুটোই উইক বেস থেকে আসা, সরি উইক বেস কেন বলি, উইক অ্যাসিড। প্র্যাকটিক্যালি এটা তো ফসফরিক অ্যাসিড থেকে আসে, H3PO4 থেকে আসে। এখানে যেটা করা, একটা হাইড্রোজেন সোডিয়াম দিয়ে রিপ্লেস করে সল্ট বানানো। আর এটা এটা মনে হয় আমার একটু টাইপের মিস্টেক আছে, এটা স্ট্রং বেসের সল্ট, আর এটা সরাসরি সল্ট দেয়া আছে, এটাকে সল্ট না দিয়ে এটাকে অ্যাসিড লিখতে হতো।
তাহলে অপশনটা কারেক্ট হতো। বাকি একটারও হওয়ার কোনো চান্স নেই, এটারই হওয়ার চান্স আছে। এটা উইক অ্যাসিড আছে আর তার স্ট্রং বেসের সল্ট আছে। সোডিয়াম দেখছো মানে কোথা থেকে এসেছে বুঝলে? NaOH থেকে এসেছে। তার মানে এটাই একমাত্র অপশন হতে পারে। আমার একটু মিস্টেক, আমি এটাকে কারেকশন করে পাঠিয়ে দেব। নেক্সট যাই, নেক্সট পড়ো 14 14 পড়ো। A certain buffer solution contain equal concentration of X minus and HX. বলতো X minus ব্যাপারটা কি? সল্ট। সল্টের কনসেন্ট্রেশনটাই অ্যাকচুয়ালি অ্যানায়নের কনসেন্ট্রেশন। তোমরা মনে করে দেখো, যেদিন আমরা বাফার পড়ালাম CH3COO Na, মানে সেখান থেকে আমরা কি আয়ন পাই? CH3COO মাইনাস। তার মানে অ্যানায়নের কনসেন্ট্রেশন যা, সেটাই সল্টের কনসেন্ট্রেশন। এখানে বলতে চাইছি এটার আর এটার ভ্যালু সেম। কেবি ভ্যালু দেয়া আছে, pH of the buffer solution is। কিভাবে হবে অঙ্কটা? না দরকার কি, আমার আমার এটা তো অ্যাসিড, উইক অ্যাসিড, অ্যাসিডিক বাফার। বলো বাফারের pH এর ফর্মুলা বলো, অ্যাসিডিক বাফার pKa প্লাস সল্ট বাই অ্যাসিড। এই তো, এটা তাকাও, pK এর ভ্যালু এখান থেকে পারবো না করতে, কত? 10 মাইনাস লগ নিয়েছি, দাঁড়াও, তাহলে pH ইকুয়ালস টু 10 প্লাস। ভাবো এটা আর এটা, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কেবি দেয়া আছে, তোমাকে কে এ বের করে নিতে হবে। কে এ বের করে নিতে হবে, কি বের করে বের করব? কে ডব্লিউ বাই কেবি। ঠিক, তার মানে এটা যেটা 10 টু দি পাওয়ার মাইনাস 14 আছে, ওটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 4। আমি এখানে একবারে তাহলে 4 লিখি, হ্যাঁ ভালো করে দেখে নিতে হয় অ্যাকচুয়ালি কি দেয়া আছে, বুঝলাম? এবার ভাবো সল্ট আর অ্যাসিডের দুটোরই কনসেন্ট্রেশন ইকুয়াল, বলো কি করা উচিত তাহলে? এটা এটা যদি ইকুয়াল হয়, কাটাকাটি গিয়ে log 1, log 1 এর ভ্যালু কত? 0। তার মানে ওদিকটা নেই, সলিউশনের pH 4। যখনই সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন ইকুয়াল, তোমার টেনশনই নেই, এটা ইকুয়াল মানে তো কাটাকাটি গিয়ে log 1 মানে 0। ঈশানী বুঝতে পারছো? বুঝাও তো অঙ্কটা কেন 4ই হলো। হ্যাঁ, log 1 এর মান 0। তাহলে pKa যেটা, আর এখানে একটাই সমস্যা করেছিলাম, সেটা কেবি দিয়ে দিয়েছিলাম, কে দিয়ে, ওই জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 14 কে ডিভাইড করে কেবিটা বের করি, সরি কেটা বের করি। পরেরটা পড়ি, কি বলছে? To 1 liter solution containing 0.1 mole each of ammonia and ammonium chloride। ব্যাস এইটুকু দেখে বোঝো এটা কোন ধরনের বাফার, বেসিক না অ্যাসিড? বেসিক। কি দেখে বুঝলাম বেসিক? অ্যামোনিয়া উইক বেস, আর এটা HCl এর সাথে বিক্রিয়ার লবণ, তাহলে উইক বেসের সাথে তীব্র লবণ, তীব্র অ্যাসিডের বিক্রিয়ার লবণ, এটা বেসিক বাফার। তো বেসিক বাফারের আমরা pH এর ফর্মুলা আরেকবার লিখি। pH তো হয় না বেসিক বাফারে, pOH। বলো বেসিক বাফারে pOH এর ফর্মুলা। এই অঙ্কটা আমি স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম, অঙ্কটা কঠিন অঙ্ক এবং টাইম লাগবে করতে, অনেক টাইম লাগবে করতে, করি এক এক করে। বলো বেসিক বাফারে pH এর ফর্মুলা। এটার ফর্মুলা হবে pKb প্লাস log of concentration of salt by concentration of base। এবারে তাকাই, 1 লিটার সলিউশন ছিল, অ্যামোনিয়া ছিল 0.1 আর অ্যামোনিয়াম ক্লোরাইডও বলছে সেমই ছিল। প্রথমে তাই বলেছি যে সলিউশন কন্টেইনিং 0.1 মোল ইচ। ইচ কথাটা মানে কি? প্রত্যেকে 0.1 করে। তার মানে আমি এখানেও 0.1 বসাবো, এখানেও 0.1 বসাবো, তাহলে আপাতত ওই সলিউশনে pH বের হবে কিনা? করো, pH বের করো। ফার্স্ট টাইম ওই সলিউশনে pH বের করো, করো। pKb দেয়াই আছে, এটা পিকে দিলে কোনোভাবেই তো বেরোনো সম্ভব না। এটা পিকেবি ধরে নাও, এটা অ্যাসিডিক অ্যাসিড হতেই পারে না, হ্যাঁ এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পিকেবি দেয়া আছে, নাহলে অঙ্কটা হবেই না, কোনোদিনই করা সম্ভব না। 4.7
তার মানে এই সলিউশনটার পিওএইচ আপাতত হবে 4.74। তোমরা এই সলিউশনটার পিএইচ বের করে দেখো। 14 থেকে দাও বাদ। শিওর 9.26 ক্যালকুলেটরে 9.26। এবার ইন্টারেস্টিং জিনিস বুঝি। এবার ওরা বলছে কি 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড। ঝামেলা হলো এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.05 মোল যদি অ্যাড করি চেঞ্জ ইন পিএইচ ভ্যালু উইল বি। আমাদের বুঝতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এসে কি করবে যে পিএইচ চেঞ্জ হবে। গল্পটা বোঝো। প্রথমে তোমার কাছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এই মিক্সচারে তুমি বাইরে থেকে NaOH যোগ করলে তার মোল সংখ্যা 0.05। এই কনসেপ্ট আমরা এর আগে দিইনি। এটাকে বলে সল্টের হাইড্রোলাইসিস। বেস এসে একে এফেক্ট করবে না, কারণ এও বেস। বেস কখনো বেসকে কিছু করে না, অ্যাসিড অ্যাসিডকে কিছু করে না, কিন্তু ও ওকে হাইড্রোলাইসিস করবে। আমরা সল্ট হাইড্রোলাইসিস পড়িয়েছিলাম। এবার রিঅ্যাকশনটা বুঝি। অ্যামোনিয়াম ক্লোরাইড যেহেতু লবণ, তুমি লবণের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ফেলো এর আর্দ্র বিশ্লেষণ হবে। এবার লবণের আর্দ্র বিশ্লেষণে কি কি হয় আমরা শিখেছি। এই লবণটা আর্দ্র বিশ্লেষিত হলে কি কি হয় মনে করে। এটা আর্দ্র বিশ্লেষিত হলে বানাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর কি বানানো উচিত ছিল? বানানো উচিত ছিল HCl। ওই HCl টাকে ও কনভার্ট করবে NaCl প্লাস জল। গল্পটা বুঝলাম কি হলো? আসলে ওর হাইড্রোলাইসিস বলতো এটা কোন কোন অ্যাসিড আর বেসে বিক্রিয়ায় তৈরি? অ্যামোনিয়াম ক্লোরাইড কোন কোন অ্যাসিড আর বেসে বিক্রিয়ায় তৈরি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। যেহেতু বেসকে বেস কিছু করে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। আর HCl তৈরি হওয়ার কথা ছিল। HCl তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমি প্রোডাক্টে HCl না লিখে কেন বলতো NaCl আর জল লিখলাম? কারণ অ্যাসিড বেস বিক্রিয়া করে লবণ জল বানায়। তাহলে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা মানেটা বোঝা গেল। এবার এর ফলটা কি? এ যতটা অ্যাড করব লবণের পরিমাণ ততটা কমবে, ক্ষারের পরিমাণ ততটা বাড়বে। বিষয়টা বোঝার চেষ্টা করো। এ অ্যাড করেছিলাম কত? 0.05 না? তার মানে এটা মিডিয়ামে প্রথমে যা ছিল কত ছিল? এটা 0.1। এটা প্রথমে ছিল 0.1, এটা অ্যাড করেছি 0.05। এ যতটা যোগ করেছো এ ততটাকে কনভার্ট করবে ইনটু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই বিষয়টা বুঝতে হবে। বুঝলাম? তাহলে তোমরা খাতায় লেখো 0.05 মোল NaOH। আমি বাংলাতেই লিখছি ব্যাপারটা, এটা একটু কঠিন লাগতে পারে, আমি স্বীকার করলাম। লেখো 0.05 মোল NaOH অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করবে। এটুকু লেখো। দিবাঙ্ক বুঝেছো বিষয়টা? বেস যোগ করলেই এই ঘটনাটা ঘটে। বেস যোগ করলেও ঘটতো, অ্যাসিড যোগ করলেও ঘটতো। এবার থাকো করে দিই। এবারে আমরা এইভাবে সাজাই। আফটার অ্যাডিং 0.05 মোল NaOH, এটা যোগ করার পরের অবস্থা দেখাই। এবারে বলো দেখি অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ আগের চেয়ে বাড়বে না কমবে? কমবে। কতটা কমবে? তাহলে এখনের পরিমাণ কত থাকবে? 0.1 মাইনাস 0.05 করে 0.05, ঠিক না বল? আর NH4OH এর পরিমাণ আগের থেকে বাড়বে না কমবে? বাড়বে। কতটা বাড়বে? অতটাই। তার মানে শর্টকাট বুদ্ধি, যতটা NaOH যোগ করেছো লবণকে ততটা কমিয়ে দাও, বেসকে ততটা বাড়িয়ে দাও। তোমরা এটাই মাথায় ঢোকাও। পরীক্ষার সময় আসলে এত কিছু ভাবনা চিন্তা মাথায় আসবে না। তুমি করবে লবণটাকে কমাবো আর বেসটাকে বাড়াবো। লবণ কতটা কমাবো? যতটা ও যোগ করেছো। বেস ততটাই বাড়বে। চলো বেসের পরিমাণ বলো। 0.1 প্লাস 0.05 কত হয় এটা? 0.15। এবারে আবার নতুন করে পিওএইচ এর ফর্মুলা। চলো নতুন করে পিওএইচ এর ফর্মুলা। পিওএইচ সমান PKB
প্লাস লগ অফ, চলে আসো লগ সল্ট বাই বেস। সল্ট হচ্ছে 0.05, বেস হচ্ছে 0.15। এটা করে করে পিকেবি এর ভ্যালু তো আমরা জানি 4.74। তোমরা বলো পিওএইচ এবারে কত আসবে। ক্যালকুলেটর ইউজ করা যেতে পারে, টাইম কম আছে, তাড়াতাড়ি করি একটু ফাস্ট, অনেক টার্গেট ছিল, একদম হবে না মনে হচ্ছে। আচ্ছা শোনো, এই ক্যালকুলেশন কি বাড়িতে করা সম্ভব না? তাহলে আমি একটু হিন্টস দিই। পিওএইচ বেরোবে তো, পিওএইচ বেরোনোর পর তোমরা পিএইচ বের করবে। লাস্ট লাইনে আসি, প্রথমবার পিএইচ কত বের করেছিলাম? 9.26। এবারেও এখান থেকে কিছু একটা পিএইচ এর ভ্যালু তো বেরোবে, আমরা তার পরিবর্তন চাইছি। এখানে যা পিএইচ ভ্যালু বেরোলো, আগের বার বেরিয়েছিল 9 পয়েন্ট সামথিং, এর পরিবর্তনটা চাইছি, সেটাই হবে অ্যান্সার। এই অপশনের মধ্যে খুঁজবো, আমি অপশন অ্যান্সার বলে দিচ্ছি কোনটা। এটা কত নম্বর? এটা হচ্ছে 15। 15 অ্যান্সার সি হওয়া উচিত, এটা হওয়া উচিত। বাড়িতে করবে, করে দেখবে সি আসে কি আসে না। আচ্ছা এখানে একটু পজ দিই, এবং আমরা কার্টার মাথার উপর দিয়ে গেলাম, কেউ হাত তুলে নি, কার কার মাথায় ঢুকলো? আমি কি বুঝবো, মাথায় ঢুকলো না, মাথার উপর দিয়েও গেল না? না সিরিয়াস, আমার সাথে ফ্র্যাঙ্কলি বলো স্যার বুঝলাম না, কিছুই বুঝলাম না। আর যদি বলো তাহলে এটাও বলো যে স্যার সব বুঝে গেছি, তাহলে টিচার হিসেবে আমি বুঝবো অ্যাটলিস্ট যে আমার আর কিভাবে বলা দরকার। ফ্র্যাঙ্কলি ওপিনিয়ন চাই তোমাদের কাছ থেকে। মিলা একটা জিনিস আবার বলি, যখন কোনো বাফার হয় সে বাফারে তো বেস থাকে আর একটা সল্ট থাকে। বাইরে থেকে যদি শক্তিশালী অ্যাসিড বা বেস যাই ব্যবহার করি, তারা লবণের গাঢ়ত্বকে কমিয়ে দেয়, কারণ এর কাজ এই লবণটাকে বেসে কনভার্ট করা। তাই যতটা বেস যোগ করেছি লবণের পরিমাণ ততটা কমবে, এই উইক বেসের পরিমাণ ততটা বাড়বে। এইটুকু শুধু মাথায় রাখতে হবে। 0.47 আসলো, ওই তো কাছাকাছি। 47 এর পরে দেখবে আরেকটা কিছু আছে, জি হ্যাঁ, ওই জন্য 0.48 দিয়েছি আমি অ্যান্সার। আমি সবাইকে আরেকবার বলি, বাইরে থেকে এক্সট্রা বেস বা অ্যাসিড যাই যোগ করি তার এফেক্ট কি? লবণটার গাঢ়ত্ব কমাবে, উইক বেসের গাঢ়ত্ব বাড়াবে। কতটা? যতটা ওকে যোগ করেছে, বাস এটুকু বলো আরেকবার আমাকে। বলো এফেক্টটা কি? বাইরে থেকে এক্সট্রা বেস বা অ্যাসিড যোগ করার প্রভাব কি? লবণটার গাঢ়ত্ব ততটাই কমাবে, আর উইক বেসটার গাঢ়ত্ব ততটাই বাড়াবে। আচ্ছা ধরা যাক আমি সেম প্রশ্ন আরেকটা তোমাদেরকে বলি। আমি হয়তো এবারে একটা অ্যাসিটিক অ্যাসিড আর তার একটা লবণ, স্ট্রং বেসের লবণ, এটা নিয়ে একটা বাফার বানালাম। দেখো কি ইন্টারেস্টিং ব্যাপার। আমি ধরে নিলাম প্রথমে এটা ছিল 0.2 মোলার, এটাও ছিল 0.2 মোলার। তোমরা নিশ্চয়ই এই দ্রবণের পিএইচ বের করতে পারবে। আমি বলে দিলাম যে অ্যাসিডটার পিকে এর মান 4.74। একবারে বলো তো এই বাফার দ্রবণের পিএইচ এর মান কত? 4.74 হবে এই মুহূর্তে। কেন? কারণ অ্যাসিড আর বেসের তো গাঢ়ত্ব সমান। এবার আমি করলাম কি, এই দ্রবণের মধ্যে বাইরে থেকে 0.01 মোলার বা মোল যাই বলি HCl যোগ করব। তোমার কাজ সিম্পলি এটা যতটা জুড়েছি, বলতো এদের দুজনের মধ্যে কার গাঢ়ত্ব কমবে কারটা বাড়বে? সল্টেটটা কমবে, এটাটা বাড়বে। কতটা? যতটা। তার মানে নতুন অ্যাসিডের গাঢ়ত্ব, নতুন অ্যাসিডের গাঢ়ত্ব কত লিখবো? 0.2 প্লাস 0.01 মাথায় ঢুকছে। আর নতুন সল্টের গাঢ়ত্ব, নতুন সল্টের গাঢ়ত্ব হবে 0.2 মাইনাস 0.01। এইটুকু কি মনে রাখা সম্ভব না? সম্ভব না। বাকি রিঅ্যাকশন ভুলে যাও। লবণ যা আছে সে কমবে, অ্যাসিড যা আছে সে বাড়বে। কতটা? যতটা ওকে যোগ করেছি। এর চেয়ে সহজ কথা কি করে বলবো? লবণ কমাও, অ্যাসিড বাড়াও, যতটা একে যোগ করেছো ততটা কমাও, ততটা বাড়াও। অঙ্ক শেষ। হ্যাঁ হ্যাঁ, লবণ কমাও অ্যাসিড বাড়াও, এই তো মাথায়।
ছাত্রদের কাজ কি এই ট্রিক্স গুলো বাড়িতে বারে বারে নিজেকে বলা, স্যার কি শেখালো, এটা যোগ করলে এটা কমাবো, এটা বাড়াবো, এটাকে তুমি নিজে এবার বই খুলে এরকম টাইপের প্রবলেম খুঁজবে আরো, দেখি তো আমি পারি কিনা একা একা করতে, তাহলে তো তোমার ডেভেলপমেন্ট হবে। এমন যদি হতো আমি তোমাদের সাথে 12 ঘন্টা থাকি, যদি এরকম সম্ভব হতো যে আমি 12 ঘন্টা আছি, তাহলে আমি বলতাম এই শোনো এখন এই অঙ্কটা করো, এখন এই অঙ্কটা করো। আমি তো 12 ঘন্টা থাকি না, আমি 1.5 ঘন্টা থাকি। সপ্তাহে 1.5 3 ঘন্টা তোমাদের সাথে থাকি। এই 3 ঘন্টার মধ্যে আমি যেটুকু বলবো সেটাকে তুমি নিজে বোঝো যে আমার বাড়িতে কি করা উচিত। আজকে ক্লাসের পর তোমার কি করা উচিত জানো? এরকম প্রবলেম বই থেকে খুঁজে বের করা। আরো ৩-৪ টা খুঁজে বের করে করা উচিত। তাহলে তার ভালো হতে বাধ্য। কিন্তু তোমাদের কি হয়? বাড়ি থেকে খেলাধুলো, গল্প এই পরের দিন আবার টিউশনের আগে তখন এই কনসেপ্ট ভুলেই গেছো তুমি। ওইজন্য ডেভেলপমেন্ট কম হয়। প্রসিডিওরে ভুল, খারাপ ছাত্র ভালো ছাত্র হয় না। প্রসিডিওরে ভুল হয়। যে প্রসিডিওর একবার বোঝে না যে এইভাবে পড়া উচিত, তার ভালো হবে। তার শুধু পড়াশোনা ভালো না, তার জীবনটাই ভালো হবে। জীবনে শুধু পড়াশোনা না, অনেক কিছু আছে। ম্যানেজমেন্টের বড় গুরুত্ব আছে একটা। তোমাদের ম্যানেজমেন্টের স্কিল নেই। যদি ম্যানেজমেন্টের স্কিল একবার নিতে পারো না যে এইভাবে সবকিছুকে ম্যানেজ করতে হয়, তাহলে খুব এক্সপার্ট হয়ে যাবে সব দিকে। সেটা চেষ্টা করো সবাই। না অনেক গল্প করে ফেললাম। 16 না 16 করো। aqueous solution of sodium cyanide। চলো অ্যান্সার দিয়ে দিয়েছে, বেসিক হবে। আগে বললো সোডিয়াম সায়ানাইড এর ফর্মুলা কি? NaCl। ঠিক। এবারে aqueous solution মানে দি জলে। বলো তো এই জলে দিলে ও কি কি বানাবে? দাঁড়াও, আমি এটা একটু সৈকতের কাছ থেকে শুনতে চাই। সৈকত না বললে ইমনজিৎ বলবে। দুই বন্ধু মিলে বলবে এটা। একে জলে দিলে ও কি কি বানাতে পারবে? একটা তো অ্যাসিড বানাবে আর একটা বেস বানাবে। বলো কোন অ্যাসিড কোন বেস? দাঁড়াও, ওই যে দুই বন্ধু বলবে। বলো, চেষ্টা করো। আমি একটুখানি হেল্প করি। এখানে ক্যাটায়ন কে, অ্যানায়ন কে। দাঁড়াও, গুড। এখানে যে মাইনাস তার সাথে ক্যাটায়নকে জুড়ে দাও, প্রোডাক্ট হয়ে গেল। জলের মধ্যে মাইনাস থেকে OH মাইনাস, তো সোডিয়ামকে OH মাইনাস এর সাথে জুড়ে দিলাম NaOH, আর H প্লাস কে Cn এর সাথে জুড়ে দিলাম, পেয়ে গেলাম HCl। এবারে বলো তো এদের মধ্যে তীব্র কি? বেস তীব্র, অ্যাসিড মৃদু। তো বেস যদি তীব্র হয় সলিউশনের নেচার কি হওয়া উচিত? বেসিক। ব্যাস, অ্যান্সার বেসিক খুঁজবো। বেসিক, বেসিক অ্যান্সার। এগুলো কঠিন প্রশ্ন না, শুধু চোখ কান খোলা রাখতে হবে। কেন তোমরা তো ঘাবড়ে গেলে? প্রশ্ন জিজ্ঞেস করেছে বলে ঘাবড়ে গেলে? ঘাবড়ানো যাবে না, ভাবতে হবে। নেক্সট আসো। হ্যাঁ, নিউট্রাল। না, বাফার অ্যাম্ফোটেটিক ওরকম হয় না। নিউট্রাল যেটা ছিল না ওটাই মানে অ্যাম্ফোটেটিকের মধ্যে পড়ে। আরেকটা বাফার হয় অ্যাডভান্সে আসে, সেটা হচ্ছে পলিবেসিক অ্যাসিডেরও বাফার হয়। সেটা ছাড়ো এখন, দরকার নেই। আমরা যদি সুযোগ পাই কখনো অ্যাডভান্সে ক্লাস করতে করব, হয়তো মাসে একটা পরের দিকে সিলেবাসটা একটু গুছিয়ে। মানে তোমাদের সামনে আবার বোর্ড চলে আসবে, এত সিলেবাস না শেষ করা খুব ডিফিকাল্ট। তোমাদের বোর্ড কবে হবে? মার্চে না ফেব্রুয়ারিতে? মার্চে হলে ঠিক আছে। ইংলিশ মিডিয়াম গুলো আবার ফেব্রুয়ারিতে ফেলে, খুব চাপ। মার্চে ফেললে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস পাবো। আমার এইদিকে এখন বাকি আছে দুটো চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স আর রেডক্স, আর ওইদিকে অর্গানিকটা। তাহলে শেষ আমাদের সিলেবাস। কিন্তু অর্গানিক যে বলেছিলাম না অনেক বড় সমুদ্র, ওইটা সমস্যা। আমরা এটা শেষ করে সমুদ্রে নামবো, তারপর উঠতে পারলে উঠবো, না সমুদ্রে যাবো। আচ্ছা আসো নেক্সট। এই প্রবলেমটা স্টার দিলাম, আমার খুব পছন্দের প্রবলেম, পরীক্ষায় আসে খুব। কি বলে বিতস্তা? বিতস্তার টেনশন নেই, নামই তো বিতস্তা। দেখো বলছে কি 0.1 মোলার একটা সলিউশন দিলাম, 0.1 মোলার সলিউশন দিলাম, এদের পিএইচ এর ইনক্রিজিং অর্ডার করতে বলছি। কোশ্চেনটাকে ভালো করে পড়ো। এখানে লবণ কয়েকটা লিখি। NaCl একটা লবণ, NH4Cl একটা, NaCl একটা, আর HCl একটা।
প্রথমে বলো এদের মধ্যে সব থেকে তীব্র অ্যাসিড কে? তার মানে এর পিএইচ ভ্যালু সবচেয়ে পিএইচ ভ্যালু কম হলে অ্যাসিডিক হয়, গুলিয়ে ফেলবে না। সবচেয়ে অ্যাসিডিক কে? HCl। তাহলে পিএইচ ভ্যালু সবচেয়ে কম, তো আমি HCl এর পিএইচ ভ্যালু সবচেয়ে কম, মাথায় ঢুকছে? এবার তাকাই, বাকি সবাই সল্ট, সবাই সল্ট, তার মানে সল্টের হাইড্রোলাইসিসের কনসেপ্ট অ্যাপ্লাই করব। এই দেখুন পুরো কথা না, কি অ্যাপ্লাই করব? সল্টের হাইড্রোলাইসিসের কনসেপ্ট অ্যাপ্লাই করব। দেখো প্রথমে NaCl আসে। NaCl কার কার কম্বিনেশনে তৈরি? না না না, ওটা বলছি না, আমি বলছি NaCl কে যদি জলের মধ্যে ফেলি, কোন অ্যাসিড কোন বেস বানাবে? ও বানাবে NaOH প্লাস HCl। স্ট্রং স্ট্রং কেস 1 ছিল, বলতো স্ট্রং স্ট্রং কেস 1 ওই সলিউশনে পিএইচ ভ্যালু কত হয়? 7। সলিউশনটা নিউট্রাল, তাহলে একটা কাজ করি, এই সলিউশনের পিএইচ ভ্যালু মাথায় রাখলাম 7। অ্যাসিডটা তো পিএইচ, এইটা তো পিএইচ 7 এর চেয়ে অনেকটাই কম হবে, এটা 7। নেক্সট আসো এটাতে আসি। একটু আগে ওদের দুজনকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম এর বেসিক হবে না অ্যাসিডিক হবে আফটার হাইড্রোলাইসিস, তোমরা আমাকে বলেছিলে এটা NaOH দেয় আর HCl দেয়, কে স্ট্রং কে উইক? কে স্ট্রং, এ উইক। তো স্ট্রং বেস যদি থাকে পিএইচ 7 এর উপরে যাবে, তাহলে ভাবো এর পিএইচ 7, এর পিএইচ ভ্যালু যাবে গ্রেটার দ্যান 7, মাথায় ঢুকছে? এটা আসি, এটা তোমরা ডিসাইড করো অ্যামোনিয়াম ক্লোরাইডের হাইড্রোলাইসিস কি কি হবে। এর হাইড্রোলাইসিসে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। অ্যাসিড স্ট্রং, পিএইচ এর ভ্যালু 7 এর কম, এর পিএইচ এর ভ্যালু লেস দ্যান 7। তার মানে কিন্তু এই না যে HCl এর থেকেও কমে যাবে, তো লবণ। এবার বলো তো তাহলে পিএইচ এর অর্ডারটা কেমন? সবচেয়ে কম পিএইচ কার? HCl। তারপরে কার? NH4Cl। ওই যে বি নাম্বারও বলে দিয়েছে, HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই প্রশ্ন সাবস্টিটিউট বাই ইনফিনিটি কতবার যে পরীক্ষায় এসেছে, পারা উচিত না বলো এবার? উচিত। পরীক্ষার সময় তো যাবে গুলিয়ে সব, কারটা অ্যাসিড কারটা সল্ট, কার অ্যাসিড স্ট্রং কার বেস স্ট্রং, সতর্ক হয়ে অঙ্কটা করো। কি বলে অরিমিত্র? হ্যাঁ, নেক্সট না 18। কি হচ্ছে? এটাও স্টার্ট দিলাম, আজ পর্যন্ত 2-3টে করা যেতে পারে। হ্যাঁ ইনফিনিটি, স্টার্ট দিতে পারি দিয়েছি না? চারটা অপশন, চারটা অপশন। এই অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক না, কঠিন অঙ্ক, কারণ অপশন ধরে ধরে ডিল করব। আমি বলছি ও হ্যাঁ ব্র্যাকেটে একটা কথা লিখে রেখেছি, এম মাল্টিপল অপশন, ওই জন্য আরো কঠিন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমি অ্যাডভান্স থেকে তুলেছি, কোনায় বসে অ্যাডভান্সে আসা সেখান থেকে তুলে দিয়েছি। আমার ইচ্ছে করছে দুটো অ্যাডভান্স দেখাই তোমাদের কেমন অ্যাডভান্স হয়। চারটা অপশন, কোন কোন মিক্সচারটা বাফার হবে, কোন কোন মিক্সচারটা বাফার হবে। আমি একটা অপশন বুঝিয়ে দিই কিভাবে দেখতে হয় বাফার। প্রথমটা এসো, 10 ml 0.1 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তার সাথে 10 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আমি কিন্তু তোমাদের শিখিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, আজকে একটু আগে শিখিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি যেন ঘটনা ঘটে, লবণটার বিয়োজন হয়ে যায়। আমি লিখি বোর্ডে একবার টাকা। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, ডান দিকের প্রোডাক্ট কি হয়? ডান দিকের প্রোডাক্ট হয় NH4OH প্লাস NaCl প্লাস জল। আমার এইটুকু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বলে দেবে গোল করে কাটলাম কেন, ওটা কিনে কোনো মাথা ব্যথা কেন নেই, কারণ এটা পিএইচ কে পরিবর্তন করে না। NaCl এর জলীয় দ্রবণে পিএইচ তো 7ই হয়, তাহলে এটা তৈরি হওয়া না হওয়া ম্যাটার করে না। আমার ম্যাটার করে এ কতটা আর এ কতটা। এবার অ্যাটেনশন দাও, এটা ইনিশিয়ালি ছিল 10 ml 0.1 মোলার। কত মিলিমোল ছিল ফটাফট বের করো, মিলিমোল সব করিয়েছি পারে, এটা ইনটু এটা
কত হয় 1 ইনিশিয়ালি এ ছিল 1 মিলিমোলস ইনিশিয়ালি আমি লিখলাম টি যখন 0 এটা ইনিশিয়ালি রিঅ্যাকশন এখন শুরু করিনি ধরো এটা প্রথমে দিইনি এও ছিল না এও ছিল না এবার অ্যাড করলাম এটা কতটা অ্যাড করলাম বুঝি এত এমএল এত মোলার চলো মিলিমোলস বলো এটা ইনটু এটা কত 0.8 এটা যোগ করেছি 0.8 মিলিমোলস এবার ইন্টারেস্টিং এটা যেই 0.8 যোগ করলাম এ ততটাই এটাকে কনভার্ট করবে এটা রিমেইনিং কত থাকবে কমবে এটা রিমেইনিং থাকবে 0.2 আর এ যতটা ছিল ততটাই লবণ সরি বেস এ তৈরি হবে 0.8 তাহলে মিক্সচার করার পরে অবস্থা কি এ পড়ে রয়েছে 0.2 এ তৈরি হয়েছে 0.8 তার মানে সলিউশনে লবণও আছে সলিউশনে উইক বেসও আছে এনওএইচ তো আর নেই বলতে এনওএইচ কেন নেই এনওএইচ কম ছিল ও পুরোটা শেষ করে গেছে বিক্রিয়া করে সলিউশনে এটাও আছে এটাও আছে উইক বেস আর স্ট্রং সল্ট স্ট্রং অ্যাসিডের সল্ট এই মিক্সচারটা পাওয়া কঠিনতম প্রশ্ন না হলে ছাত্রটা কিভাবে তুমি এই প্রশ্নটা কাউকে দিও সে দেখবে ওহো স্ট্রং বেস স্যার শিখেছে স্ট্রং বেস হলে কোনোদিন বাফার হয় না হবে না বাফার কিন্তু এর গল্পই আলাদা অ্যাডভান্সে এই জন্য এরকম প্রশ্ন দেয় এর গল্প হাইড্রোলাইসিস করে আমি বুঝতে হলো এ তো মিডিয়ামে থাকবেই না এ তো হাইড্রোলাইসিস করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও আছে অ্যামোনিয়াম ক্লোরাইডও আছে সো এই মিক্সটা বাফার বুঝলাম কেউ বোঝাতে পারবে এই মিক্সটা কেন বাফার হবে তিথিমেশ পারবে না না আমি বলবো না তোমাদের মধ্যে কেউ না কেউ বলবে আমি জানি আমি পরের গুলো এক্সপ্লেইন করবো কে বলবে তুমি পারবে বলতে ও পারবে বলো দেখি প্রথমে হচ্ছে NaOH যেহেতু দেওয়া হয়েছে হাইড্রোলাইসিস করতে হবে একদম তারপর হচ্ছে NH4OH হবে NaCl হবে H2O আসবে তো NaCl আর H2O-টাকে আমরা ধরবো না কারণ ধরবো না। pH চেঞ্জ করবে না একদম NH4Cl হচ্ছে ইনিশিয়ালি 1 নেওয়া হবে কনসেন্ট্রেশন যেহেতু দেওয়া আছে হ্যাঁ। মিলিমোলসে নেব বেলমুসে নেব আর তখন NaOH তো জিরোই থাকবে ইনিশিয়াল যেহেতু ইনিশিয়াল হ্যাঁ NH4OH জিরোই থাকবে হুম। তারপরে আমি NaOH যোগ করলাম 0.8 মোল বেলিমুস বেলিমুস তখন যেহেতু 0.8 মোল আমি যোগ করলাম তাহলে NH4Cl থেকে 0.8 বাদ যাবে বাদ যাবে আর বেসের সাথে হচ্ছে গিয়ে 0.8 যোগ হবে যোগ হবে তাতে দেখা গেল যে NaOH তো তীব্র ক্ষার ওটা পুরোটাই হচ্ছে বিক্রিয়া করবে বিক্রিয়া করবে তো ওটা মিডিয়ামে থাকবেই না থাকবে না মিডিয়ামে নেই কিন্তু আর হ্যাঁ মিডিয়ামে যে অ্যাকচুয়ালি নেই শেষ NH4OH 0.8 থাকবে বরং এখানে 0.8 আর ওটা হচ্ছে 0.2 থাকবে 0.2 থাকলো এটা ভ্যানিশ এটা নেই এটা 0.8 তাহলে উইক বেস আছে আর সল্ট আছে বাহ বি নাম্বার অপশনে যাই বি নাম্বার অপশন দেখতে হবে আমরা কেমন লাগলো বলো ভালো না কঠিন কঠিন তো বটে কঠিন আর খারাপের মধ্যে পার্থক্য আছে খারাপ লেগেছে খারাপ লেগেছে খারাপ না কঠিন হতে পারে কিন্তু খারাপ না পরেরটা এসে এবার এই অঙ্কটা তোমরা একা একা পারবে আমি দায়িত্ব নিচ্ছি পারবে এবার তাকাও অ্যাসিটিক অ্যাসিড এই দুটো ডেটা রেখে বলো কত মিলিমোল 4 পয়েন্ট ওই যে গুণ করবো দাঁড়াও অ্যাসিটিক অ্যাসিড আছে কত গো 4.4 না 0.44 না সরি আয় হাসে না হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড এত NaOH এর দিকে তাকাও 4 পয়েন্ট NaOH থাকছে 4.5 ইন্টারেস্টিং এ কম এ বেশি মিক্সচারটার দশা কে পড়ে আছে কে এক্সেস আছে নিজেরা ভাবো তো একটু কে কে পুরোটা রিঅ্যাকশন করে যায় যে কম আছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে ভাবো মিক্সচারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আর থাকবেই না পুরোটা বিক্রিয়া করে যাবে মিক্সচারে কে কে পড়ে থাকবে লবণ পড়ে থাকবে লবণটাকে লবণ পড়ে থাকবে CH3COONA কত মিলিমোলস 4.4 এ একটু অবশিষ্ট থাকবে না আর কি অবশিষ্ট থাকবে NaOH কতটা অবশিষ্ট থাকবে স্ট্রং বেস আর একটা লবণ এই মিক্সচার বাফার হওয়া উচিত না হবে না এইভাবে বুঝতে হয় বাফার হবে কিভাবে বুঝলাম পরেরটা এসে এটা এসে
0.1 মোলার সোডিয়াম বাইকার্বনেট। শুধু একটাই সল্ট, সোডিয়াম বাইকার্বনেট, একটা বাফার। কেন বাফার? হ্যাঁ, এ মানে একটি 0.1 মোলার সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, এ মানে একটি। এ কেন বাফার? এ কেন বাফার? কোন আইডিয়া? আচ্ছা বুঝি, এটা এটা কার কার বিক্রিয়ায় তৈরি হয়েছে? মানে এটা কোন কেস? এটা কোন কেস? অ্যাকচুয়ালি কি জানো, এটা এটা তোমাদেরকে একটা সেকশন বললাম না, বলিনি, পড়াইনি। পলিবেসিক অ্যাসিড যারা আছে না, পলিবেসিক তিনটে কেস পড়িয়েছিলাম। কি কি কেস? একটা একটা উইক অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, না 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 না, সরি সরি সরি, একটা অ্যাসিড বাফার, একটা বেসিক বাফার, আরেকটা বলেছিলাম নিউট্রাল বাফার। নিউট্রাল বাফারের আন্ডারে আমরা শুধুমাত্র বলেছিলাম হচ্ছে এটা CH3COONH4, এটা নিউট্রাল বাফার, যেখানে উইক অ্যাসিড উইক বেস বিক্রিয়া করে। আরেকটা কেস আছে, ফোর্থ কেস, এটা আমরা কোনোদিন ডিসকাস করে দেব, পলিবেসিক অ্যাসিড, যাদের কাছে মাল্টিপল H+ ছাড়ার অপশন আছে, উইক, তাদের সল্টরাও বাফার হয়। কার্বনিক অ্যাসিড ওই রকম ক্যাটাগরিতে। তোমরা এটা আপাতত লিখে নাও, লেখো উইক পলিবেসিক অ্যাসিডদের সল্টরাও বাফার হয়। এটা উইক অ্যাসিড এবং পলিবেসিক অ্যাসিড, এটাও বাফার হিসেবে কাজ করে। ওই জন্য তোমরা লেখো উইক পলিবেসিক অ্যাসিড, এরাও বাফার হিসেবে কাজ করবে। লাস্ট অপশনে আসি, এই অঙ্কটা করতে 10 মিনিট লেগে গেল। না, লাস্ট এই অঙ্কটা নিজেরাই করব, একা একা করবে। দেখো লাস্ট অপশন, 15 ml 0.1 মোলার মিথাইল অ্যামিন, উইক বেস, এটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার মতন দশা, উইক বেস, তার সাথে মিশিয়েছি 10 ml 0.07 মোলার HCl। মুখে মুখে করব, মিলিমোলস দিয়ে করব। প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করে বলো বেস কার মিলিমোলস, 1.8। এই দুটো মাল্টিপ্লাই করে অ্যাসিডের মিলিমোলস বলো, 0.7। কম কে আছে? অ্যাসিড। ফাইন, তাহলে অ্যাসিডটা সল্টে চলে যাবে আর এই বেসটা এক্সেস পড়ে থাকবে, বাফার হবে। এটা তার মানে এখানে অপশন মাল্টিপল বলেছিলাম, কত অপশন কারেক্ট? তিনটা অপশন কারেক্ট, শুধুমাত্র একটা অপশন ভুল। এই অঙ্কটা বাড়িতে না টাইম নিয়ে করবে। আমি আগের দিনে পিডিএফটা পাঠাতে ভুলে গেছি, আজকেটা পাঠাবো। কিন্তু মাত্র জানো কটা প্রশ্ন করতে পারলাম আমরা? 18টা। আরো কটা বাকি রাখবো? আরো 9টা। 9টা প্রশ্ন, আজকে 9টা প্রশ্ন করার সময় হবেই না, আমি জানতাম এতগুলো হবে না। এবার এই 9 এর মধ্যে মেইনলি পড়ে রইলো, বাফারটা হয়ে গেল, মেইনলি পড়ে রইলো হচ্ছে কেএসপির প্রবলেম। বাড়িতে একবার চেষ্টা করো, যদি না পারো আমি নাহলে আরেকদিন ডিসকাস করবো। তবে আমি চেষ্টা করবো নেক্সট দিন থার্মোডাইনামিক্স স্টার্ট করতে, থার্মোডাইনামিক্স বা রেডক্স, আমি রেডক্সে আগে স্টার্ট করবো, ছোট চ্যাপ্টার তো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, পরের গুলো অ্যান্সার গুলো আমি লিখেই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ রেকর্ডিংটা অফ করে নিই। রেডক্স 3টে ক্লাস লাগবে।